প্রিয় থার্ড সেম অনার্সের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কোর 5-এর প্রথম 3টে অধ্যায় পড়াবো। এই পেপারটার টাইটেল আদি মধ্যযুগের ভারত, সময়কাল 750 থেকে 600-1206। তো এই পেপারটার শুরু করার আগে এই পেপারটা সম্পর্কে একটা ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করছি। বলা হচ্ছে আদি মধ্যযুগের ভারত। অ্যাকচুয়ালি ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে সেটা নিয়ে তো গবেষকদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত আছে। তবু আমরা সাধারণভাবে বলতে পারি যে ইতিহাস হলো মানব সমাজ, সভ্যতা, তার সংস্কৃতির প্রবাহমান গতিধারা। সেই প্রবাহমান গতিধারাকে তার আধুনিক দৃষ্টিতে তার বিচার ও বিশ্লেষণ, তাই তো? সেক্ষেত্রে আমরা যদি ইতিহাসের কাল বিভাজন করি তাহলে সেটা সমীচীন নয়, কিন্তু আমাদের পঠন পাঠনের সুবিধার জন্য আমরা সেটা করি। আর যেটা কি না, সেটা হলো যে বিভিন্ন সময়ের যুগের কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলো আগের একটা পর্ব থেকে আরেকটা পর্বকে সম্পূর্ণ আলাদা করে দেয়। তো সেক্ষেত্রে এই পেপারটার এই আদি মধ্যযুগের ভারত সম্পর্কে একটা ধারণা, ন্যূনতম একটা ওভারঅল একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি। এই আদি মধ্যযুগের ভারত এই শব্দটা প্রথম ব্যবহার হয় 1950 খ্রিস্টাব্দের নাগপুরের হিস্ট্রি কংগ্রেসে। এরপর থেকেই এই আদি মধ্যযুগ এই শব্দটা নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। ব্রজদুলাল চট্টোপাধ্যায় তার গবেষণায় যেটা দেখাচ্ছে যে এই সময়টাকে আদি মধ্যযুগ এই জন্যই বলা হচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাসের যে ধারাবাহিকতা, আমরা জানি যে সেই হরপ্পা সংস্কৃতি, তারপরে বৈদিক সভ্যতা, মৌর্য সাম্রাজ্যের উত্থান, সাতবাহন, ওদিকে কুষাণ, তারপরে গুপ্ত যুগ, এই সব জায়গায় মোটামুটি একটা কমন যে যে বৈশিষ্ট্য ছিল, একটা বড় সাম্রাজ্য, সর্বভারতবর্ষব্যাপী একটা বৃহৎ সাম্রাজ্য, একটা এককেন্দ্রিক একটা কেন্দ্রীয় প্রবণতা, এইগুলো ছিল এই যুগের একটা বৈশিষ্ট্য। কিন্তু আমরা যেটা দেখছি যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে ভারতবর্ষে কিন্তু আঞ্চলিক যে প্রবণতা সেটা কিন্তু সেই ক্রমশই বাড়তে শুরু করছে। গুপ্ত যুগ পর্যন্ত ভারতবর্ষব্যাপী যে একটা মুদ্রা ব্যবস্থা ছিল, দূরপাল্লার বাণিজ্য ছিল, বা সর্বভারতীয় প্রশাসনের ওপর যে কেন্দ্রীয় একটা নিয়ন্ত্রণ ছিল, সেইগুলো কিন্তু অবক্ষয় ঘটে। আর তার পরিবর্তে সেই আঞ্চলিক প্রবণতার একটা জায়গা তৈরি হয়। গবেষক BNS যাদব তিনিও কিন্তু একইভাবে দেখাচ্ছেন যে খ্রিস্টীয় 7ম শতকের পর থেকে সেই গুর্জর, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এইরকম যে আঞ্চলিক শক্তিগুলো, সেইগুলোর যেরকম উত্থান ঘটছে, মানে রাজনীতিটা যেরকম পাল্টাচ্ছে, ঠিক সেই একইভাবে তার ভারতীয় সভ্যতা সংস্কৃতি কিন্তু আঞ্চলিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকট হয়ে উঠছে। মানে স্থানীয়করণ, এই স্থানীয়করণের ব্যাপারটা বেশি গুরুত্ব পাচ্ছে। যদিও গবেষক রামচরণ শর্মা যেটা দেখাচ্ছেন যে সেই আদি মধ্যযুগের অন্যতম প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা কি না, সেটা হচ্ছে খ্রিস্টীয় 300 থেকে 650 অব্দের মধ্যে একটা যে ভূমিদান ব্যবস্থা, যে অগ্রহার ব্যবস্থা শুরু হয়েছিল, সেই অগ্রহার ব্যবস্থাই পরবর্তী যুগের সেই আর্থসামাজিক বা সাংস্কৃতিক ইতিহাসকে প্রভাবিত করেছিল। তিনি দেখাচ্ছেন এই অগ্রহার বা ভূমিদান ব্যবস্থার মধ্য দিয়ে সেই কিছু শ্রেণী, একটা মধ্যবিত্ত শ্রেণী, একটা মধ্যবর্তী শ্রেণী তৈরি হচ্ছে যাদের হাতে নিষ্কর জমি যাচ্ছে, নিষ্কর ভূখণ্ড যাচ্ছে। নিষ্কর ভূখণ্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে যে পুরোটাই যে কেন্দ্রীয় প্রবণ একটা যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু অবসান ঘটছে। একটা স্থানীয় বা একটা আঞ্চলিক প্রশাসন, একটা প্যারালাল সেই একটা প্রশাসনিক ব্যবস্থা কিন্তু গড়ে উঠছে, যেহেতু অগ্রহার বা যে সেই নিষ্কর ভূমির যে দান গৃহীতা, সে কিন্তু ওই সমস্ত অঞ্চলগুলোর উপর নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তারে সক্ষম হচ্ছেন। আর কি না, এই সময় সামন্ততান্ত্রিক প্রবণতা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য কিন্তু রাজশক্তির যে কেন্দ্রীয় রাজশক্তি সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ছে। গবেষক শর্মা আরেকটা জিনিস যেটা দেখাচ্ছেন যে অর্থনৈতিক সামাজিক যে পরিবর্তনগুলো আসছে, তার সঙ্গে কি
তার সঙ্গে পুরনো যে পুরাণ, আমাদের যে প্রাচীন যে পুরাণগুলো, সেই পুরাণে বর্ণিত কলিযুগের বর্ণনা অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। কারণ বলা হচ্ছে যে কলিযুগ হচ্ছে সেই মানব সভ্যতার, পুরাণ অনুযায়ী যে মানব সভ্যতার একদম শেষ অধ্যায়, যে সময় মানুষের আর্থসামাজিক অবস্থা সব থেকে খারাপ হবে, মানুষ পাপে নিমজ্জিত হবে এবং পতন ঘটবে। আসলে কি সমাজে ক্রাইসিসটা বাড়বে। এই সময় আমরা দেখছি যে সমাজে ক্রাইসিসটা বাড়ছে। সেই মুদ্রা অর্থনীতির অবনমন ঘটছে, বাণিজ্যের পতন ঘটছে, নগরগুলোর যে বিকাশ সেগুলো স্তব্ধ হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই আর্থসামাজিক ক্ষেত্রে একটা দোদুল্যমানতা লক্ষ্য করা যাচ্ছে, যা পূর্ববর্তী যুগ থেকে পৃথক। আবার এই যুগের যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি না, একটা কেন্দ্রাভিমুখী যে দোদুল্যমানতা, এটা কিন্তু এই সময়ের একটা বৈশিষ্ট্য। মানে কেন্দ্র অঞ্চলগুলোর ওপর নিজের যে আধিপত্য, সেটা কিন্তু আর আগের মতো বজায় রাখতে পারছে না। একটা মধ্যবর্তী শ্রেণীর কিন্তু আবির্ভাব এই সময়টা ঘটে যাচ্ছে। আর কি হচ্ছে না, আর যেটা সেটা হলো নগরের অবক্ষয়, বাণিজ্যের অবক্ষয়, এগুলো তো আছেই। আর আগের যেটা সেই ধর্ম বা বর্ণের ভিত্তিতে যে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা ছিল, যেমন শূদ্র বা বৈশ্যরা, তারা কৃষিতেই নিমজ্জিত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তার অনেকটাই ব্যতিক্রম ঘটছে। সেখানে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর ভূমি সেই ভূমি কর্ষক বা সেই কৃষক সম্প্রদায়ের আবির্ভাব ঘটছে, যারা কিন্তু কাস্ট ভিত্তিক না, কোনো বর্ণ ভিত্তিক না। তাদের অবস্থা প্রায় সেই সেই ইউরোপীয় ভূমিদাসদের সমপর্যায়ভুক্ত, যারা ধর্মীয় বা সামাজিকভাবে কোনো অধিকার পাচ্ছে না। এইরকম একটা সময়। তার সব মিলে যেটা বলা যায় যে পূর্ববর্তী প্রাচীন ভারতীয় সভ্যতার বা সংস্কৃতির যে গতিধারা, সেই গতিধারার এই সময় এসে একটা পরিবর্তন ঘটেছিল। আবার এর পরের একটা পর্যায়, যেটাকে আমরা বলছি মধ্যযুগের ইতিহাস, বিশেষ করে 1206-এর পরে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা, এরপরে কিন্তু আবার একটা কেন্দ্রীয় প্রবণ একটা প্রশাসন আসছে। যদিও সেটা সেই পূর্ববর্তী এই দুটো সময় থেকে, মানে প্রাচীন ভারত, আদি মধ্যযুগের ভারত, এর থেকে কিন্তু সম্পূর্ণ পৃথক ছিল। তো যাই হোক, এই সময় সম্পর্কে যে সাম্যক ধারণা যদি আমরা লাভ করতে যাই, বা এই সময় ইতিহাস রচনা করার জন্য আমাদের যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয়, সেগুলো কি না, সেগুলো মানে ঐতিহাসিক সূত্রগুলো কী কী, এই সময়ের ঐতিহাসিক উপাদানগুলো কী কী, সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমাদের উপাদান সেই একই রকম, সেই প্রাচীন ভারতের ইতিহাসের মতোই এই সময় উপাদান মূলত দুটো ভাগে বিভক্ত। একটা হলো সাহিত্যিক উপাদান, একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানের মধ্যে যেটা বললাম, সেই কেন্দ্রীয় না, বরং আঞ্চলিক আঞ্চলিক প্রবণতার যে জায়গাটা, সেটা কি, তার মধ্যে প্রথম রয়েছে বাণভট্টের হর্ষচরিত। আমরা জানি যে সেই বাণভট্ট ছিলেন কে না, হর্ষবর্ধনের সভাকবি। যদিও সেই হর্ষচরিতে হর্ষবর্ধনের রাজত্বের মাত্র কয়েক বছর সেখানে স্থান পেয়েছে, বা বাণভট্টের লেখা যে পুরোপুরিভাবে নিরপেক্ষ তাও বলা যায় না। কারণ তিনি যেহেতু হর্ষবর্ধনের সহকবি ছিলেন, হর্ষবর্ধন তাকে পৃষ্ঠপোষকতা করতেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তিনি নিরপেক্ষতা দেখাতে পারেননি। যদিও ঐতিহাসিক উপাদান হিসেবে এর গুরুত্ব কতটা, সেই নিয়েও একটা মতপার্থক্য আছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার যেটা মনে করেন যে এই গ্রন্থের মোট 12খানা পৃষ্ঠা আমাদের ভারতীয় ইতিহাস, আদি মধ্যযুগের ভারতীয় ইতিহাস রচনার জন্য গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে বাণভট্টের হর্ষচরিত একটা গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া আর কি না, এছাড়া কাশ্মীরি একজন কবি আছেন, যার রচনা থেকে দক্ষিণ ভারতের একাদশ শতকের ইতিহাস আমরা জানতে পারি। তার নাম কি না, তার নাম হচ্ছে বিলহন, যার গ্রন্থের নাম বিক্রমাঙ্ক দেবচরিত। অ্যাকচুয়ালি এই এই গ্রন্থটা থেকে চালুক্য বংশীয় রাজা সেই ষষ্ঠ বিক্রমাদিত্যের যে রাজত্বকাল, তার রাজনৈতিক ইতিহাস, সামাজিক, অর্থনৈতিক, দক্ষিণ ভারতের সাংস্কৃতিক ইতিহাস, এর অনেক পর্ব আমাদের সামনে উঠে আসে। আরেকটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলার ইতিহাস জানার জন্য যার গুরুত্ব আছে, সেটা হলো সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত। রামচরিত এই গ্রন্থটা অ্যাকচুয়ালি কীভাবে লেখা না, এটা দ্ব্যর্থ ভাষায় লেখা, দ্ব্যর্থ অর্থে লেখা।
একদিকে তিনি সেই রামায়ণের শ্রীরামচন্দ্র, অন্যদিকে তিনি পালবংশীয় রাজা রামপালের সেই রাজত্বকালের যে বিভিন্ন ঘটনা, তার কীর্তি, তার খ্যাতি, এই সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এই গ্রন্থ থেকেই সেই আমাদের কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়। তো সেই সামন্ততন্ত্রের অবস্থাটা কীরকম ছিল, বাংলায় সামন্তদের অবস্থাটা কীরকম ছিল, রাজার ক্ষমতা কীরকম ছিল, সে বিষয়ে একটা সম্যক ধারণা কিন্তু আমরা লাভ করতে পারি। এছাড়াও ঐতিহাসিক উপাদানের মধ্যে যেটা আছে সেটা হলো বাক্পতি রাজের গৌরবহ। গৌরবহ থেকে কনৌজের রাজা যশবর্মনের বঙ্গবিজয়ের যে কাহিনী সেটা আমরা জানতে পারি। এর ছাড়া আর যেটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো কাশ্মীরি কবি, তার নাম হলো কলহন। কলহনের লেখা রাজতরঙ্গিনী। এই গ্রন্থটা লেখা হচ্ছে 1049, অনেকে মনে করেন যে 1050 খ্রিস্টাব্দে। তো এই গ্রন্থটাকে আমাদের ভারতবর্ষের ইতিহাসের প্রথম সেই ধর্ম নিরপেক্ষ বা প্রকৃত অর্থে ঐতিহাসিক গ্রন্থ বলে আমরা এটাকে মনে করি। কারণ তিনি কাশ্মীরের যে চিরাচরিত লোকগাথা, বিভিন্ন দলিল দস্তাবেজ, সরকারি যে ইয়েগুলো, সেইগুলো থেকে তথ্য সংগ্রহ করে যতটা সম্ভব নিরপেক্ষতার সঙ্গে তিনি কাশ্মীরের ইতিহাস তিনি এখানে রচনা করেছিলেন। কাশ্মীরের বিভিন্ন পুরনো রাজবংশ, তার ইতিবৃত্ত, এইগুলো আমরা এই গ্রন্থ থেকে পাই। কাশ্মীরের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সম্পর্কে কিছু আভাস এই গ্রন্থ থেকে আমরা পাই। গুজরাটের ইতিহাস যদি জানতে হয় আদি মধ্যযুগের, তাহলে আমাদের নির্ভর করতে হয় কি রসমালা, কীর্তি কৌমুদী, এইরকম যে গ্রন্থগুলো আছে এইগুলো থেকে। বিশেষ করে গুপ্ত যুগের পর থেকেই সেই সরকারি মহাফেজখানায় বা সেই সরকারি দপ্তরের যে রেকর্ডস, সেই রেকর্ডে বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংরক্ষণের একটা প্রবণতা আমরা লক্ষ্য করি। তো এই সময়ের পর থেকে বিশেষ করে রাজবংশগুলোর যে ইতিহাস, সেগুলো আমরা ঘটনা পরম্পরা জানতে পারি। এর মধ্যে আছে নেপালি রাজবংশ বৃত্তান্ত, বাংলার কুলঞ্জি, আসামের বুরঞ্জি, এগুলো কিন্তু বাংলার যে বিভিন্ন রাজবংশ, তাদের যে শাসন পরম্পরা, এগুলো আমরা জানতে পারি। এই সময় আরবদের সিন্ধু বিজয় করেছিল 712 খ্রিস্টাব্দে। তো এই আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয় চাচনামা নামক যে গ্রন্থ, সেটা। এছাড়া কি না, দেশীয় সাহিত্যিক উপাদান ছাড়াও বিদেশি বেশ কিছু সাহিত্যিক উপাদান আমাদের আদি মধ্যযুগের ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে। বিদেশি লেখকদের মধ্যে প্রথমে যে আছে, তার নাম কি বলবো, সে হচ্ছে হিউয়েন সাং। তার লেখা হচ্ছে শিইউকির বাংলা যদি অর্থ করি, তাহলে পশ্চিমী দেশগুলির ভ্রমণ স্মৃতি। মূলত তিনি ভারতে অবস্থান করছেন 630 থেকে 645 এই সময় পর্বে। এই 15 বছর তিনি ভারতে থাকছেন। তার মূলত তিনি ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু। সেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয় জানার জন্যই তার ভারতে আগমন। তো তার এই যে বিবরণী গ্রন্থ, সেই বিবরণী গ্রন্থ থেকে ভারতের বিভিন্ন স্থানের তিনি যে সমস্ত অঞ্চলে অবস্থান করেছিলেন, সেই সময়ের সেখানকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন বিষয় আমরা জানতে পারি। যদিও তার মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা আছে, কারণ হিউয়েন সাং কিন্তু আমাদের ভারতীয় ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে খুব বেশি অবগত ছিলেন না। হিউয়েন-সাংয়ের পরে আরেকজন চৈনিক পরিব্রাজক এসেছিলেন, যার নাম হচ্ছে ই-সিং। তিনি এসেছিলেন 671 থেকে 695। 671-এ তিনি এসেছিলেন, আর তিনি ভারত ত্যাগ করেছিলেন 695। আরও একজন সেই আরবদের ভারত আক্রমণ বা আরবদের ইতিহাস জানার জন্য, সেই সিন্ধু অঞ্চলের ইতিহাস জানার জন্য যেটা আছে, সেটা হচ্ছে সুলেমান, একজন আরব বণিক। তো তার বিবরণী থেকে পাল রাজাদের রাজত্বকাল, ত্রিশক্তি সংঘর্ষ,
গুর্জর প্রতিহার, যে রাষ্ট্রকূটরা, রাজশক্তি, এইগুলো সম্পর্কে আমরা অনেক তথ্য পাই। আল-বিরুনি একটা গ্রন্থ, মানে একজন বিদেশি পর্যটক আল-বিরুনি, তিনি লিখেছিলেন তাওহিক-ই-হিন্দ, যা ভারতীয় সংস্কৃতি, ভারতের বিজ্ঞান, সমাজ সম্পর্কে একটা বিস্তারিত তথ্য দেয়। যদিও রাজনীতির উত্থান পতন বা এগুলো সম্পর্কে তিনি কিন্তু খুব বেশি গুরুত্ব দেননি। ভারতীয় জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতিটাই তিনি বেশি গুরুত্বের সঙ্গে আলোচনা করেছিলেন। এছাড়াও আছে এই সাহিত্যিক উপাদানগুলো ছাড়াও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলো, সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো থেকে আমরা ভারতবর্ষের ইতিহাস রচনায় অনেক সাহায্য পাই। এর মধ্যে আছে বিভিন্ন দলিল, দস্তাবেজ আর লেখ, ভূমিদানমূলক প্রশস্তি, সরকারি বা বেসরকারি যে লেখগুলো, সেগুলো এ বিষয়ে আমাদের সাহায্য করে। এর মধ্যে আছে যেমন ধরো মীর ভোজের গোয়ালিয়র প্রশস্তি, দেবপালের মুঙ্গের প্রশস্তি, দেবপালের মুঙ্গের লেখ, ধর্মপালের খলিমপুর লেখ, বাদল প্রশস্তি। এছাড়াও এছাড়া বিভিন্ন স্থান থেকে পাওয়া যে মুদ্রাগুলো, সেই মুদ্রাগুলো কিন্তু আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তথ্য সরবরাহ করে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এই সময় কিন্তু মুদ্রা কম, মানে এই সময় মুদ্রা অর্থনীতির যেহেতু অবনমন ঘটেছিল, সেহেতু ইতিহাস রচনার জন্য কিন্তু আমরা পর্যাপ্ত মুদ্রা পাই না। তবে বিভিন্ন পুর খনন কার্য বা ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন সামগ্রী, প্রত্ন সামগ্রী পরীক্ষা করে আমরা এই সময়ের সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে আলোকপাত করতে পারি। এর মধ্যে একটা বলা যায় যে আমাদের বেড়াচাপার চন্দ্রকেতুর গড়, এটা কিন্তু সেই আদি মধ্যযুগের ইতিহাসকেই ব্যক্ত করে, সেই পুর খনন কার্যের মধ্য দিয়ে। মোটামুটি এই আদি মধ্যযুগের সেই ঐতিহাসিক যে উপাদানগুলো, এগুলো এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এই ক্লাসটা সবাই শুনবে। এর গতকাল একটা ক্লাস ছিল তোমাদের, আমি একটা স্টাডি মেটেরিয়াল পোস্ট করেছিলাম, সেটা দেখবে, আমার এই ক্লাসটা শুনবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। নেক্সট ক্লাসে এরপর থেকেই পড়াবো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি।